মধ্যবিত্ত মা বাবার একমাত্র সন্তান কৃষ্ণকলি, তাই আদর ভালোবাসার কোনো কিছুরই অভাব বোঝেনি কখনো। গায়ের রং কালো হওয়ার জন্য বোধহয় ওর নামকরণ হয়েছিল কৃষ্ণকলি, আর ডাকনাম কৃষ্ণা। ছোট থেকেই খুব ভীরু স্বভাবের ছিল কৃষ্ণা। গ্র্যাজুয়েশনের পর থেকেই মা বাবা বিয়ের জন্য ব্যস্ত হলেন। রেজাল্ট খুব ভালো করা সত্ত্বেও কৃষ্ণার আরও পড়ার ইচ্ছেটা বাড়িতে কোনো গুরুত্ব পেল না। আর ওই যে ওর স্বভাবে জোর খাটিয়ে নিজের ইচ্ছে পূরণের চেষ্টা সম্ভব ছিল না। বাকি অন্যান্য গুণের অভাব না থাকলেও গায়ের রঙের জন্য সব জায়গাতেই বাতিল হতে থাকে। শেষে এক মদ্যপ অকাল কুষ্মাণ্ড পাড়াতুত দাদা দয়া করে কৃষ্ণাকে বিয়ে করতে রাজি হলো। বাবা সুকান্ত যেন হাতে চাঁদ পেলেন। কৃষ্ণার বুকের ভেতর প্রতিবাদের ঝড় উঠল, কিন্তু ভীরু স্বভাবের জন্য মুখ খুলে প্রতিরোধ করতে পারল না। কুষ্মাণ্ডটির দয়া দৃষ্টি কৃষ্ণার প্রতি যে খুব একটা ছিল তেমন কৃষ্ণার মনে হয়নি। একমাত্র সন্তান হিসেবে বাবার সব কিছু উত্তরাধিকারটাই ছিল বোধহয় গুরুত্বপূর্ণ। সুকান্তবাবু কেন যে সেটা বোঝেনি সেটা কৃষ্ণার মাথায় ঢোকে না। হয়তো কন্যা দায় থেকে মুক্তি পাওয়ার জন্য বুঝেও না বোঝার চেষ্টা জোর করে চালিয়ে যাচ্ছিলেন সুকান্তবাবু। আর চোখের সামনে একমাত্র মেয়ের শ্বশুরবাড়ি হবে এই আনন্দে মা বিজয়া আপত্তির কারণ খুঁজে পাননি। মেয়ের মত আছে কি না এই বিয়েতে সেটা জানার প্রয়োজন সুকান্ত বা বিজয়া কারোরই মাথাতে আসেনি। কৃষ্ণারও যে কিছু ইচ্ছে বা অনিচ্ছে থাকতে পারে তা ওর নিতান্ত শান্ত স্বভাবের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল। বিয়ে ধুমধামের সাথে সম্পন্ন হয়ে গেল। কৃষ্ণার বাবা সুকান্তবাবু একমাত্র সন্তানের বিয়েতে কোনো কিছুতেই কোনো ত্রুটি থাকতে দিলেন না। হয়তো তার কালো মেয়ের একটা হিল্লে হয়ে যাওয়ার খুশি তিনি ধরে রাখতে পারছিলেন না। কৃষ্ণার মা বাবা ভাবতেন যে একমাত্র মেয়ের বিবাহিত জীবনের মধ্যেই তার মোক্ষলাভ সম্ভব। এত তাড়াতাড়ি কৃষ্ণা নিজের বিয়ে নিয়ে কোনো স্বপ্নই দেখেনি, তাই বিয়ের পর নিজের অনুভূতির বিশেষ পার্থক্য বুঝে উঠতে পারছিল না। আর একই পাড়াতে নিজের বাড়ি থেকে খুব সামান্য দূরে শ্বশুরবাড়ি, তাই মা বাবার থেকে দূরে চলে যাওয়ার কষ্ট মনে আসতে পারেনি। পরের দিন যথা নিয়ম সারা হলে শ্বশুরবাড়ি রওনা দিল কৃষ্ণা। সেখানে প্রথম দিন থেকেই কৃষ্ণাকে বেশ আদরের সাথে সবাই গ্রহণ করে নিল। কৃষ্ণার গায়ের রঙের কথা ভুলেই গেল, কিন্তু কৃষ্ণার পতি পরমেশ্বর তুহিনের কৃষ্ণার প্রতি কোনো আগ্রহের পরিচয় এখনো পর্যন্ত দেখতে পেল না। তাই মাঝে মধ্যে কৃষ্ণা গায়ের রঙের জন্য যে হীনমন্যতা ওর মধ্যে লুকিয়েছিল সেটা উকি দিতে শুরু করে। ফুলসজ্জার রাত, বন্ধুদের কাছ থেকে এই রাতের সম্বন্ধে অনেক কিছুই শোনা ছিল। মনে উৎকণ্ঠা নিয়ে ফুলে সাজানো খাটে বসে আছে, নেশায় চুর হয়েই সে আসবে ধরেই রেখেছে কৃষ্ণা, কারণ তার সম্বন্ধে এই তথ্য পাড়ার সবাই জানা। তা সত্ত্বেও একটা অদ্ভুত শিহরণ মন থেকে জেগে উঠেছিল। কিন্তু কৃষ্ণাকে অবাক করে দিয়ে তুহিন স্বাভাবিক অবস্থায় ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দিল। ধীরে ধীরে খাটে এসে বসে কৃষ্ণার দিকে চেয়ে বলল, অনেক রাত হয়েছে, সারাদিনের ধকলে নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছ, শুয়ে পড়ো। নিজে রাতের পোশাক পরে এরপর বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে তুহিন। কৃষ্ণা একটু অবাক হয়। কৃষ্ণা মনে মনে ভাবে, এর সম্বন্ধে যা শুনেছিলাম মিলছে না তো। কৃষ্ণার বেশি ভাবতে পারে না, ক্লান্তিতে ওরও দু চোখ জুড়ে ঘুম নেমে এলো। সকালে উঠতে কৃষ্ণার একটু দেরি হয়ে গেল। কেউ ওঠায়নি। বিছানার ওপাশে দেখে খালি। উঠে বসতেই দেখে সাবধানে দরজা ঠেলে ভেতরে ঢোকে ননদ টুয়া। তুহিনরা এক ভাই এক বোন। তুহিন বড়, তার থেকে প্রায় 10 বছরের ছোট এই বোন। মিষ্টি মেয়েটা কৃষ্ণাকে এসে বলে, বৌদি, দুবার এসে ঘুরে গেছে, তুমি ঘুমাচ্ছিলে তাই তুলিনি। তোমার দাদা কোথায়? দাদা তো রোজগার মতো চা খেয়ে বেরিয়ে গেছে, মুখ নিচু করে বলে টুয়া। রোজগার মতো শব্দটা কেমন যেন লাগলো শুনতে কৃষ্ণার কাছে। কোথাও কোনো কাজ করলে তো এত সকাল সকাল। তবে আর যতদূর শুনেছি কোনো কাজকর্মে ধার ধারে না সে। তবে রোজ এই সাত সকালে সে যায় কোথায়? টুয়াকে জিজ্ঞাসা করে সন্তোষজনক জবাব পেল না কৃষ্ণা। কৃষ্ণা বলে, যাকগে, আজ আমার শ্বশুরবাড়িতে প্রথম দিন, বাড়ি এখন আত্মীয় স্বজনে ভর্তি, লজ্জা করছে এত বেলা পর্যন্ত ঘুমানোর জন্য। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে এসো বৌদি, বলেই টুয়া চলে গেল। এরপর কৃষ্ণাও আর দেরি না করে তৈরি হয়ে নিচে নামলো। সিঁড়ির কাছে এসে টুয়া ওর হাত ধরে নিয়ে সকলের মধ্যে বসিয়ে দেয়। কৃষ্ণা হাসি মুখে সবার দিকে চাইল। একটা অদ্ভুত নৈশব্দ চারিদিকে ছেয়েছিল। কেউ যেন ওর দিকে সোজাসুজি চাইতে পারছে না।
কিছু বুঝে ওর থেকে লুকোতে চায় সবাই। কৃষ্ণা ঠিক বুঝে উঠতে পারছিল না। পরিবেশ একটু সহজ করার জন্য উঠে মুখে হাসি নিয়ে বড়দের পা ছুঁয়ে প্রণাম করে। এবার মুখর হলেন বড়রা, হাসি মুখে আশীর্বাদ দিলেন সবাই। এমন সময় কৃষ্ণার শাশুড়ি মা এসে হাজির হলেন। তার পেছনে জলখাবার ট্রে হাতে বাড়ির কাজের মেয়ে নমিতা মাসি। কৃষ্ণা উঠে গিয়ে সবার হাতে হাতে প্লেট ধরিয়ে দিল। সবাই খুব খুশি। যাকগে, কৃষ্ণর কালো রঙের দুঃখ প্রায় ভুলেই গেল, যার জন্য এই বিয়ের আগে যার পরনায় বিব্রত আর অপমানিত হতে হয়েছে ওকে। কারণ শ্বশুরবাড়িতে কৃষ্ণার গায়ের রং নিয়ে কখনো কোনো অপশব্দ শুনতে হয়নি, সবাই মাথায় করেই রেখেছিল। কিন্তু যার সাথে গাঁটছড়া বেঁধে কৃষ্ণা এই বাড়িতে এসেছে, বলা যায় যার জন্য এই বাড়িতে ওর অধিকার কায়েম হয়েছে, সে কৃষ্ণার দিকে ফিরেও চায় না বলা যায়। রাত্রে এক বিছানায় শুতে আসে ঠিক, কিন্তু এসেই দু একটা সৌজন্যসূচক কথা বলে উল্টো দিকে মুখ করে ঘুমিয়ে পড়ে। কৃষ্ণাও তীব্র অভিমানে নিজেকে গুটিয়ে রাখে। তবে কি ওকে তার পছন্দ নয়? পাড়ায় তুহিনের অকাল কুষ্মাণ্ড খেতাবের কারণ কৃষ্ণা এখনও বুঝে উঠতে পারেনি। কারণ এমনিতে তার ব্যবহারে কোনো রকম অশিষ্টতার পরিচয় পায়নি। তবে বাড়িতে সবার সাথেই তার সম্পর্ক যেন কাটা কাটা। তুহিন যেন এই বাড়িরই, অথচ কেউ যেন তার আপন নয়। এইভাবেই প্রায় 1 মাসের মতো কেটে যায়। অবস্থার কোনো পরিবর্তন নেই। কৃষ্ণার ধৈর্য ধীরে ধীরে জবাব দিচ্ছে এবার। কৃষ্ণার সাথে সম্পর্কের এই শীতলতা ও আর সহ্য করতে পারছিল না। কিছুটা যেন অপমানিত বোধ করে। ভাবে, ওর কি কোনো অসুখ আছে, নাকি আমাকেই পছন্দ হয়নি? লজ্জার মাথাকে খোলাখুলি জিজ্ঞাসা করে নেব একবার। কিন্তু তুহিন সামনে এলে কিছুই জিজ্ঞাসা করতে পারে না কৃষ্ণা। অবশ্য তুহিন বাড়িতে থাকেও খুব কম সময়। এর কারণ শাশুড়িমাকে জিজ্ঞাসা করলে উনি বললেন, তুহিন এখন তোমার স্বামী, ওর আচরণ বা অন্যান্য সব কিছুর ওপর এখন তোমার সম্পূর্ণ অধিকার। তোমরা আজকালকার ছেলে মেয়ে একে অন্যকে বোঝার চেষ্টা করো। সে যদি কোনো ভুল রাস্তায় যায়, তাহলে তার লাগাম টেনে সঠিক রাস্তায় আনার দায়িত্ব এখন থেকে তোমার উপর রইল। তুমি বুদ্ধিমতী, তোমার উপর আমার পুরো ভরসা আছে। ওনার মুখ থেকে এরকম জবাব শুনে কৃষ্ণার মাথা গুলিয়ে গেল। উনি কি বলতে চেয়েছেন ঠিক বুঝে উঠতে পারল না। যাই হোক, সেই দিন রাত্রে সুন্দর করে সাজলো কৃষ্ণা। আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে চেয়ে রইল। গায়ের রং কালো হলে কি হবে, বাকি সব কিছুই কৃষ্ণার অত্যন্ত আকর্ষণীয়। কলেজে বন্ধুদের মুখে একথা অনেকবার শুনেছ। ছেলেদের চোখের আয়নাতেও তা ধরা পড়েছে। আজ নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জরিপ করে সন্তুষ্ট হলো। বিছানায় নীল রঙের চাদরের ওপর রজনীগন্ধার পাপড়ি ছড়িয়ে দিল। টুয়া বলেছিল নীল নাকি দাদার পছন্দের রং, আর রজনীগন্ধা পছন্দের ফুল। রাত্রে শুতে এলে আজ তুহিন বিছানার শয্যা আর কৃষ্ণাকে দেখে একটুক্ষণের জন্য থমকে যায়। কৃষ্ণার সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে, আবেগে থরথর করে ওঠে। দুই চোখে কিসের আশায় আবেগে বুঝে আসে। অপেক্ষার প্রত্যেক মুহূর্ত অসহনীয় হয়ে ওঠে। কিছুক্ষণ ব্যর্থ সময় গুণে চোখ খুলে দেখে তুহিন বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি, কৃষ্ণার দিকেই চেয়ে রয়েছে। নিদারুণ অপমানে বুকের ভেতর কালো মেঘ ঘনিয়ে উঠল। দুই চোখে বিদ্যুতের জ্বালা। তুহিনের বুকে ক্ষুধার্ত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল। তাকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিতে লাগলো কৃষ্ণা। তুহিন শান্ত হয়ে যেন এগুলো তার প্রাপ্য হিসেবে গ্রহণ করতে লাগলো, কিন্তু তার শরীরে কোনো রকমে উত্তাপের সঞ্চার করতে পারল না কৃষ্ণা। শেষে হার মেনে দুই চোখে বর্ষা নামিয়ে খামচে ধরল বিছানার চাদর। সাধের সাজসজ্জা টেনে ছিঁড়ে খুলে ফেলল। শান্ত হলে তুহিন ওকে দুহাতে তুলে ধরে তার সামনে বসালো। কৃষ্ণা প্রায় বুঝে যাওয়া আওয়াজে বলতে থাকে, কেন কেন তুমি আমায় পছন্দ না থাকা সত্ত্বেও বিয়ে করলে? আমি কালো বলে তুমি আমায় ঘেন্না করো? সেটা বাড়িতে বিয়ের আগে কেন জানিয়ে দাওনি? বিয়ের পরেই অপমান কেন? আমি আর সহ্য করতে পারছি না। তুহিন স্নেহের সাথে কৃষ্ণার চোখের জল দুহাত দিয়ে মুছিয়ে দিয়ে বলতে লাগলো, শোনো, আজ তোমায় কিছু কথা বলবো। আমার সত্যি বিয়ে করা উচিত ছিল না। তোমাকে কেন, কোনো মেয়েকেই বিয়ে করার যোগ্য আমি নই। আর আমি তোমায় বিয়ে করতে চাইও নি। মা বাবার জেদের কাছে হার মেনেছিলাম। এখন বুঝতে পারছি যে কি ভীষণ অন্যায় আমি করেছি। তোমার জীবন নষ্ট করে দিয়েছে আমি। তুমি পাড়ায় আমার সম্বন্ধে অনেক বদনাম শুনে থাকবে। আমি ভেবেছিলাম এইসব শুনে তুমি এই বিয়েতে রাজি হবে না, কিন্তু তা হলো না। আর বিয়েটা হয়েই গেল। কৃষ্ণা বলে ওঠে, হয়েই যখন গেল, তখন আমাদের দুজনেরই উচিত সেটা মেনে নিয়ে তাকে সার্থক করে তোলা, তাই নয় কি? সেই কথাই বলতে চাই আজ। কৃষ্ণাকে থামিয়ে তুহিন বলে,
আমি আমার এক বন্ধুকে ভালোবাসি, তাকে ছেড়ে থাকা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আমরা খুব ভালো বন্ধু। কলেজ লাইফ থেকে আমরা একে অন্যকে ভালোবাসি, আর সেটা শারীরিক আর মানসিক দুইভাবেই। তাকে ছাড়া আমি অন্য কাউকে নিজের জন্য ভাবতেই পারি না। তোমার সাথে বিয়ের আগে রাত আমার তার সাথেই কাটতো। বিয়ের পর মা মাথার দিব্যি দিয়ে রাত্রে বাড়ি ফিরতে বাধ্য করেছে। মায়ের কান্নাকাটিতে বিব্রত হয়ে নিজেকে পাল্টানোর অনেক চেষ্টা আমি করেছি, কিন্তু পারিনি। সেক্ষেত্রে আত্মহত্যা একমাত্র রাস্তা হতো, যেটা একেবারেই সম্ভব ছিল না, কারণ তাহলে সেও নিজেকে নষ্ট করে ফেলতো। কৃষ্ণা অবাক বিস্ময়ে চেয়ে রয়েছে তুহিনের দিকে। বলে, সে বুঝি খুবই সুন্দরী? কৃষ্ণার চোখ আবার ছলছলিয়ে ওঠে। তুহিন বলে চলে, সে মেয়ে নয়, আমার এক ছেলে বন্ধু। কোনো নারী শরীর আমাকে এতটুকু আকর্ষণ করে না, এখন বলে নয়, কখনোই করেনি। তুমি আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণকলি। তোমায় কালো বলে আমি এতটুকু ঘেন্না করি না, কিন্তু স্ত্রী হিসেবে তোমার প্রাপ্য কিছুই আমি দিতে পারবো না। আমি নিজেই জানি না যে কেন আমি এমন। জানি সমাজের চোখে এটা অপ্রাকৃতিক, কিন্তু সুমনের প্রতি আমার আকর্ষণ আমি কিছুতেই এড়িয়ে যেতে পারবো না, আর সুমনও পারবে না আমায় ছেড়ে থাকতে। আমরা দুজনেই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম একই জায়গাতে। সংযোগ বলতে পারো, দুজনেই মনোনীত হয়ে গেছি। শিগগিরই আমরা বিয়ে করে নেব, আর এটা আইনের চোখেও সঙ্গত এখন। তবে তার আগে তোমার কাছে আমার একটা ভিক্ষে চাওয়ার আছে, তুমি নিশ্চয়ই আমায় মুক্তি দিয়ে দেবে। কৃষ্ণা বলে, আর আমি কি করব? আমার কি হবে? কৃষ্ণার এই প্রশ্ন অব্যক্তই থেকে গেল। কেউ যেন কণ্ঠস্বর চেপে ধরল ওর। সারা শরীর নিথর হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। কেবল ভালোবেসে ছড়ানো রজনীগন্ধার পাপড়িগুলো চাদর থেকে ছড়িয়ে পড়ল ওর গায়ে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।